1986 সালে জার্মানিতে জাপানের একজন অনেক বিখ্যাত নিউরোসার্জন ছিল, যার নাম মূলত ডক্টর তেনমা। তো এই ডক্টর তেনমা তার কাজের দ্বারা সারা দেশে অনেক বেশি খ্যাতি কামায়। তার অপারেশন এতটাই নিখুঁত হতো যে কোনো গুরুতর পেশেন্টের বেলায় 90% চান্স থাকতো সেই পেশেন্টটি বেঁচে যাবে। তো একদিন ডক্টর তেনমার কাছে একটি পেশেন্ট আসে যার অবস্থা খুবই গুরুতর ছিল, এবং আরও একজন পেশেন্ট আসে যে ছিল দেশের অনেক প্রভাবশালী একজন ব্যক্তি। এখন ওই প্রভাবশালী ব্যক্তির অত একটা গুরুতর সমস্যা ছিল না, হাসপাতালের অন্য যে কোনো ডাক্তার চাইলে ওনাকে দেখতে পারতেন। এখন তুমি বলো, তুমি ডক্টর তেনমার জায়গা থাকলে কি করতা? অবশ্যই আমি তুমি সবাই ওই প্রথমে আসা মানুষটাকেই বাঁচাতাম, যার অবস্থা অনেক গুরুতর ছিল। কিন্তু এখানে একটু ভিন্ন ঘটনা ঘটে। ডক্টর তেনমাকে ওপর থেকে অনেক বেশি প্রেশার দেওয়া হয় যে ওই প্রভাবশালী লোকটাকেই তাকে আগে দেখতে হবে বা অপারেশন করতে হবে, কারণ এনাদের কাছ থেকেই হসপিটাল অনেক ডোনেশন পায়। তো তেনমান না চাইতেও পরে আসা লোকটার অপারেশন করতে হয়, এবং অন্যদিকে প্রথমে আসা গুরুতর অসুস্থ থাকা ব্যক্তিটি মারা যায়। আমি জানি আমার মতো এই সিচুয়েশনে তোমাদেরও অনেক জেদ উঠতেছে যে কেন ডক্টর তেনমা এই কাজটা করলো। জেদ ডক্টর তেনমারও উঠতেছিল। সে নিজেকে অপরাধী মনে করছিল এবং অনেক ডিপ্রেশনেও চলে গিয়েছিল। এর কিছুদিন পর ডক্টর তেনমার সামনে আবারও ওই একই সিচুয়েশন আসে। দুটি কেস বা পেশেন্ট, যার প্রথমটি হচ্ছে একটি বাচ্চা যার মাথায় গুলি লাগছে, এবং দ্বিতীয়টি হচ্ছে একজন অনেক বড় পলিটিশিয়ান যার অবস্থাও খারাপ কিন্তু ওই বাচ্চার থেকে কম। এখন ওপর থেকে অনেক বেশি চাপ থাকা সত্ত্বেও তেনমা এখন আর ওই আগের ভুলটা করে না। তেনমা ওই কেসটাকে বেশি প্রায়োরিটি দেয় যেটা বেশি গুরুতর। তেনমা সেই বাচ্চাটার অপারেশন করে এবং তাকে বাঁচিয়ে তোলে। এর ফলে ডক্টর তেনমাকে তার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তার যত খ্যাতি ছিল সব একেবারে মাটিতে নেমে আসে। কিন্তু ডক্টর তেনবার কোনো আফসোসই ছিল না। সে তার নীতিকে সবার আগে রাখছে। কিন্তু মেইন ঝামেলাটা হয় তখন যখন সেই মাথায় গুলি লাগা বাচ্চাটা 9 বছর পর একজন সাইকো কিলার হয়ে যায়। সে লিটারেলি অনেক মানুষকে মারা ফেলে, এবং ডক্টর তেনমা যখন জানতে পারে এই সাইকো কিলারটা মূলত ওই বাচ্চাটাই যাকে সে বাঁচাইছিল, তখন সে নিজেকে জাজ করতে শুরু করে। নিজেকে এক প্রকার অপরাধী ভাবতে শুরু করে সে। মানে যাকে বাঁচানোর জন্য সে তার জীবনের সব হারাইলো, সেই এখন একজন সাইকো কিলার। এইটা মূলত ডক্টর তেনমা নিতে পারে না, এবং ডক্টর তেনমা ঠিক করে যেভাবেই হোক সে সেই সাইকো কিলার ওরফ জোহান লাইভার্টকে মারবে। আর এখান থেকেই এই অ্যানিমের মূল স্টোরি শুরু হয়। হ্যাঁ, এটা একটা অ্যানিমেরই স্টোরি বা গল্প ছিল, যার নাম মনস্টার। তো আজকে ভিডিওতে এই অ্যানিমেকে নিয়ে একটু হালকাভাবে কথা বলবো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি যে স্টোরিটা বললাম, সেখানে ডক্টর তেনমা যে বাচ্চাটাকে বাঁচায় সে বড় হয়ে একজন মনস্টারে পরিণত হয়। আর এখান থেকেই বলতে গেলে অ্যানিমের নাম দেওয়া হয় মনস্টার। আর মনস্টার বলতে এখানে কোনো দৈত্য বা দানবকে বোঝানো হয়নি। এখানে মনস্টার বলতে এমন একজনকে বোঝানো হয়েছে যে তার মাইন্ডের দিক থেকে মনস্টার, জোহান লিভার্ট। মনস্টার অ্যানিমেটি তৈরি করা হয় 2004 সালে। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার জনার অ্যানিমে, ডেথ নোটের মতো। তাই তোমরা যারা ডেথ নোটের একেবারে টপ লেভেলের ফ্যান, তাদের জন্য এই অ্যানিমেটি মাস্ট ওয়াচ। এই অ্যানিমের মোট 74টা এপিসোড আছে। আর এই অ্যানিমের মেইন থিম হচ্ছে গুড ভার্সেস ইভিল। এই অ্যানিমেতে অন্য 4-5টা অ্যানিমের মতো কারো কাছে সুপার পাওয়ার নাই, থাকার বলতে একটা জিনিসই আছে, মাইন্ড। জোহান লিভার্ট, যাকে অনেক কম রান টাইম দেওয়া হলেও আমার দেখা এখন পর্যন্ত বেস্ট অ্যানিমে ক্যারেক্টার সাইকোপ্যাথদের মধ্যে একজন সে। অ্যানিমে স্টোরি আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে, কারণ প্রত্যেকটা সিচুয়েশন এই অ্যানিমে অনেকটা ডিপে নিয়ে যায়। তো অত বেশি বক বক করে ভিডিওটা আমি লম্বা করব না, কারণ ক্যারেক্টার ডিজাইন, প্লট, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বললে ম্যাক্সিমামই তোমাদের মাথার উপর দিয়ে যাবে আমি জানি। আমি চাই তোমরা এই অ্যানিমেটা দেখো, বাকিটা তোমাদের উপর, তোমরা দেখবা কি দেখবা না তোমাদের ইচ্ছা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।